শেখ হাসিনার সময় যারা কাজ করলো বা আওয়ামী লীগ সরকারের সময় যারা তারা তাদের মানে তাদের সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ। কারণ তারা আসলে প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যেই কথাগুলো এখন উঠে আসছে আকবর হোসেন সাইফুল আবেদিন সাহেবদের সম্পর্কে, তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। তার আগে আপনি বলছেন ১১ সময়, হ্যাঁ, মাসুদউদ্দিন চৌধুরী বা মামুন খালেদ বা ময়নু আহমেদ, তাদের ব্যাপারটা তারাও প্রশ্নবিদ্ধ। তারও আগে এসে আবার দেখা যায় তখন যখন ২১শে আগস্টের ঘটনা ঘটে, তখনও দেখা যায় তৎকালীন ডিজিএফআই প্রধান রেজ্জাকুল সাহেব, তিনিও না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তখন রেজা, না উনি ছিলেন এনএসআই এর প্রধান ছিলেন তখন। আচ্ছা। রেজাকুল হায়দার সাহেব ছিলেন এনএসআই এর একজন ডাইরেক্টর ছিলেন তখন। হ্যাঁ, হ্যাঁ। ডিজিএফআই এর উনি ছিলেন, ডিজিএফআই ছিলেন সাদেক হাসান রুমি। আচ্ছা, আচ্ছা। উনি 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 অ্যাকচুয়ালি উনি উনি ওনাকে কোথাও আমরা দোষারোপ, মানে আওয়ামী লীগ যে তদন্তগুলি করেছে সে তদন্তের মধ্যেও ওনার নাম আসে নাই কোথাও। কিন্তু আবার মানে সেখানে যে সাক্ষ্য দিয়েছিল, তিনিও ডিজিএফআই এর কর্মকর্তা, জনাব মিজানুর রহমান। তিনিও বলেছিলেন ডিজিএফআই কিভাবে এখানে সম্পৃক্ত হয়েছে। মানে এখন যেভাবে সাক্ষ্য দিচ্ছে, তখনো সাক্ষ্য এসেছিল ডিজিএফআই কিভাবে সম্পৃক্ত হয়েছে হ্যাঁ, এই এই কাজগুলো এই বা জন্যই আমি বলছি কর্মকর্তারা। যে এই যে এটা আসছে কোত্থেকে, আপনি দেখেন এটা আসছে কোত্থেকে। এটা আসছে কিন্তু সেই প্রেসিডেন্ট এরশাদের ইনভলভমেন্ট, সে ডিজিএফএ কে যেভাবে ইনভলভ করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ডিজিএফএ কে এভাবে ইনভলভ করেন নাই। যার ফলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু ডিজিএফআই এর উপরে কোনো ঝড়ঝাপটা আসে নাই, বা ডিজিএফআই কে কিন্তু দায়ী করা হয় না কোনো ব্যাপারে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বেগম নিজের খালেদা জিয়ার সময় ব্যক্তিত্ব। হয়েছিল। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল। হ্যাঁ, তারপরে তো অ্যাকচুয়ালি ওই প্রেসিডেন্ট এরশাদের পর থেকে এটা কন্টিনিউ শুরু করেছে, এই যে ডিজিএফআই একের পর এক গভর্নমেন্টকে। কিন্তু আমি বলবো এরশাদের পতনের পরে কিন্তু সেনাবাহিনীতে একটা রিয়েলাইজেশন এসেছিল যে তারা আর রাজনৈতিক নেতৃবৃন্দের ক্রীড়ানক হতে চায় না। কিন্তু এই তারপরেই পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরপরই কিন্তু ওই যে আমি বলি কিছু উচ্চাভিলাষী মানুষ, তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদেরকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাওয়ার চেষ্টা শুরু করে। এবং সেখান থেকেই কিন্তু, এবং যখনই আপনি আপনার প্রথম কথা হলো কি যে আপনার নেতৃত্বের জন্য আপনি কাকে সিলেক্ট করবেন সেটার প্রসেসটা যদি পেশাগত মানে পদ্ধতির মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ভুলগুলি হয় না। যখন পেশাগত দক্ষতার বাইরে ব্যক্তিগত আনুগত্য প্রাধান্য পায়, তখনই কিন্তু এই ঝামেলাগুলি শুরু হতে থাকে। এখান থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে আগামীতেও কিন্তু তাহলে এই এক ভুলগুলি এগারো হতে থেকে থাকে। যেহেতু শুরু, আপনি বলছেন মানে ১-১১ চয়েসগুলো এরকম মানে ভুল অন্য কিছু ১-১১ থেকে বিবেচনা অ্যাকচুয়ালি করছে। যে আপনার ১-১১ থেকে হলো কি, ১-১১তে যেগুলো হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ডেকে এনে, রাজনীতি নেতৃবৃন্দকে ডেকে এনে তাদেরকে আই মিন ইন্টারোগেশনের নামে কাউকে মামলা দিয়ে, কাউকে আর্থিক দণ্ড দিয়ে, এই যে একটা ইল্লিগাল কালেকশন অফ মানি, এখান থেকেই কিন্তু আসলে আচ্ছা, সেই মানিগুলো কি ডিজিএফআই হয়েছে? যারা, সেই যে হ্যাঁ, কালেকশনগুলো, মানিগুলো, সেই অর্থ? এগুলি তো আমরা এগুলি আমরা, এগুলো তো সবকিছু আমরা ওই সময় জানা যায়নি। পরে জানা গেছে যে এটা সরকারি কোষাগারে জমা হয়েছে। কিন্তু সরকারি কোষাগারে জমা হবে, সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য কিন্তু আপনার হেড আছে, যে আপনি একটা ইচ্ছা করলে আপনি কোথাও কিছু জমা দিতে পারবেন না। এটা এই জন্যই যেমন মনে করেন পুলিশ যদি কোনো অপারেশনে যায়, সে যখন কোনো অর্থ উদ্ধার করে তার কিন্তু একটা আইনি প্রসেস আছে, সে আইনের মাধ্যমে সে সরকারি কোষাগারে জমা দেয়। কিন্তু সেনাবাহিনী যখন উদ্ধার করে, তার তো কোনো অ্যাকচুয়ালি আইনি ভিত্তি নাই। এটা একটা বিরাট সমস্যা। সুতরাং তাকে কিন্তু আবার সেই পুলিশের কাছে যেতে হয়, এবং তখন তাকে একটা গল্প সাজাইতে হয় যে এটা এই টাকা কোথা থেকে পেলো বা কিভাবে। এবং যতক্ষণ পর্যন্ত এটা পুলিশের কাছে না যাবে, ততক্ষণ তো এটা 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 তো খুবই একটা ঝুঁকিপূর্ণ তহবিল, এটা যে কেউ সরায় ফেলতে পারে। এবং আমরা এটা সত্য মিথ্যা জানি না, তবে এই ধরনের অনেক ঘটনা আমি মুখরোচক গল্প হিসেবে বিভিন্ন সময় আমরা শুনেছি। বাট এটার আমি বলবো যে সত্যতা যাচাই করা আমার পক্ষে জি, সম্ভব না। সত্যতা যাচাই করা আসলে সম্ভব কিভাবে? কত কিন্তু টাকা যেও কিন্তু এটার বিশ্বাসযোগ্যতা থাকতেও পারে, থাকতেও পারে। কারণ জি। যারা ভুক্তভোগী তারা বলেছেন কারাকার দ্বারা তারা নিগৃহীত হয়েছেন। আচ্ছা, হ্যাঁ। আ এখন ধরেন এই যে হুমকি-ধামকির কথাগুলো এখন যেটা আসছে তা যে এখন দেন আমি আপনার কথা য বলি একটা জিনিস, এই 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 জায়গাটা আমি ১-১১ সময় যখন এটা হলো, তখন কিন্তু আওয়ামী লীগ দেখলো যে আরে ডিজিএফআই তো এমন একটা অ্যাপারেটাস যাকে দিয়ে আমি মানুষজনকে দমন করতে পারি, কাউকে ভীতি দিতে পারি, তাকে তার কাছ থেকে অর্থ কামানো যায়, তাকে জেলে ভরা যায়, যা খুশি করা যায়। এই তখন থেকেই কিন্তু এই ২০০৯ থেকে কিন্তু এই মানে এম্পাওয়ারমেন্ট। এখন এই এম্পাওয়ারমেন্টের আবার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের একজন সিনিয়র অফিসার যিনি এখন পলাতক, উনি এক প্রথম ডিজিএফআই, উনি এটার মধ্যে উনাকে প্রমোশন দিয়ে এখানে নিয়ে আসা হলো। আসার পরপরই কিন্তু উনি যেহেতু ওই ১-১১ ফর্মুলাটা জানতেন,
সুতরাং তাকে দিয়ে অ্যাকচুয়ালি এই যাত্রাটা শুরু। এবং তখন উনি যখন ডিজি হলেন তখন এই সাইফুল আবেদিনকে তার স্টাফ অফিসার হিসেবে নিয়ে গেলেন। কারণ এই স্টাফ সাইফুল আবেদিন এবং উনি দুজনে মিলেই ওই ১/১১-র সময়, যে উনি ছিলেন চিফ কোঅর্ডিনেটর এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরুদ্ধে কেস সাজানোর, দুর্নীতির মামলা সাজানোর যে আর্কিটেক্ট, এটা উনি ছিলেন। সুতরাং উনি যখন ডিজিএফআই হলেন, উনি কি করলেন, আওয়ামী লীগের বাক্সটা বন্ধ করে দিলেন, যে এটা নিয়ে আর কথাবার্তা হবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এখন উনি বিএনপির বাক্স খুললেন এবং বিএনপির যত যা আছে বিএনপির সাথে কানেক্টেড, এভরিবডি ওয়াজ এফেক্টেড। এর থেকে ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক কর্মী বলেন, কেউ এর থেকে বাদ নেই, এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ। এবং আমি বলবো যে তার যে আচ্ছা 2 সন্তানের আচ্ছা বিরুদ্ধে যে ৫ই অভিযোগ, আগস্টের পরে কি ৫ই আগস্টের পরে কি ওইভাবেই কিছু একটা হয়েছে, যে এখন যেহেতু তারা বিতাড়িত পলাতক, না অতএব না, তাদের এটা হয় নাই, ব্যবসাটা এটা খুবই। হয় নাই, না এটা হয় নাই। এইখানেই চেঞ্জটা, পরিবর্তনটা এইখানেই, যে তারা ওই বিজিএফআই এর ওইখান থেকে শিক্ষা নিয়ে 5ই আগস্টে এই পরিবর্তনটা এসেছে, এবং তারা আর কোনো রকম পাবলিক কোনো অ্যাক্টিভিটিসে তারা আর নিজেদেরকে ইনভলভ করতো না। করতো কিন্তু তো। তারা ওই যে যেটার হুমকি মধ্যে ধামকি এখন যে দিত অভিযোগ যেটা, নেতাদেরকে, সেটাও তো শুনতাম না। নেতারা অন্তত বলতেন, অনেকেই তো বলেছেন যে ডিজিএফআই থেকে তারা আমি নানা রকম। বলবো যে সেই সেই যে একটা খুব ধ্বংসাত্মক যে একটা অবস্থা ছিল, মানে 15 বছরের, সেখান থেকে একটা দ্রুত কিছু সরে এসছে, কিন্তু এটা সম্পূর্ণ আমি বলবো ত্রুটিমুক্ত হয় নাই তখনও। এই ত্রুটিমুক্তির প্রসেসটা এখনই কিন্তু অ্যাকচুয়ালি সময় দেখার, যে নতুন যে নেতৃত্ব আসলো যারা এই গোয়েন্দা সংগঠনের, তারা নিজেদেরকে কিভাবে শুধরে নেয়। এটার জন্য আমাদের এটা তো অ্যাকচুয়ালি এই 15 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল কিন্তু আপনি একদিনে শেষ হবে না। এখানে অনেক গবেষণা করতে হবে তাদের নিজেদের মধ্যে। আমি আরেকটা কথা বলি আপনাকে, সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান, যখন আমরা খুব ইয়াং অফিসে ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে আমাদের প্রতিষ্ঠানে যে আমরা যে একেবারে ত্রুটিমুক্ত তা কিন্তু না, আমাদেরও কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। কিন্তু সেনাবাহিনীর একটা স্বভাবসুলভ ভাব ছিল যে তারা তাদের নিজেদের ত্রুটি বের করার জন্য তাদের একটা পদ্ধতি আছে, এবং তারা কিন্তু এটা অফিসিয়ালি করে। এবং আমি বলবো যে আমাদের সবসময় দেখবেন, যে কোনো ধরনের দুর্ঘটনা হলেই বা ঘটনা হলেই তদন্ত আদালত হয়, এবং এই তদন্ত আদালত কিন্তু মোটামুটি আমি বলবো যে আহ, আমি বলবো যে 90% তারা চেষ্টা করে যেটা নিরপেক্ষ থাকতে, এবং সত্যিকার অর্থে দোষী ব্যক্তি তারা বের করার পরে আমাদের পেশাগতভাবে কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতি অনুযায়ী তারা শাস্তিপ্রাপ্ত হয়। এবং যে ভুল ত্রুটি কি কারণে এই ভুলগুলি হলো, যারা ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও তাদেরকে কিন্তু সেই কমান্ড রেসপন্সিবিলিটি যেটা বলি আমরা, সেই রেসপন্সিবিলিটির কারণ তারা কিন্তু প্যানালাইজড হয়। এবং তারা দেখা গেছে এই সমস্ত কারণে অনেক ভালো ভালো অফিসারের আপনার ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে গেছে মাঝপথে, এই সমস্ত তাদের উদাসীনতার কারণে। সুতরাং সেনাবাহিনীর যে ভিতরে যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু সেই সবসময় প্রসেসটা চালু কি ছিল, কিন্তু সবসময় চালু কিন্তু ছিল? আমি মাঝখানে বলি কখন আপনাকে, থেকে সেই প্রসেসটা গেল সেটি জানার জন্য আমি আরেকটা এটা একটু এটা একটু সেটা আমি প্রশ্ন সেটা অ্যাড করে দিই, একটু প্রশ্ন হ্যাঁ, অ্যাড করে দিই। জি ধরেন বলেন। একটা ঘটনা মনে পড়লো, তনু হত্যাকাণ্ড কুমিল্লা সেনানিবাসে। তারপরে জি। কি সেনাবাহিনী এরকম কিছু করেছিল? কারণ তারপরে আমরা কিন্তু না, কিছুই এই জানি। এই এই- এই- এটাই প্রমাণ করে যে ওই যে আমি যেটা বললাম যে এই যে অবক্ষয়, যেটা এই অবক্ষয়ের কারণ কিন্তু তনু হত্যার সত্যিকার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন না করা এবং এটাকে চেপে যাওয়া, এটা হলো তার একটা প্রমাণ। তনু হত্যার চেপে যাওয়া, এবং এই যে একটা মেয়ে, সে একটা তার নির্যাতনের শিকার হয়ে মারা গেল, এটার জন্য প্রথম কথা হলো একটা জীবন গেছে, এক। 2 নম্বর হচ্ছে একটা একটা ইয়াং মেয়ে, তার জীবনের অনেক স্বপ্ন ছিল, সেটাকে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একটা সংগঠনের, আমি বলবো যে তার ভাবমূর্তির উপর একটা বিরাট আঁচড়। এই ঘটনার যদি সত্যিকার বিচার হতো, তাহলে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হতো। কিন্তু তা না করে এটাকে চাপিয়ে দেওয়াটা একটা বিরাট ভুল হয়েছে, যেটার পরিণাম এখন আমরা ভুগছি।